আসসালামু আলাইকুম। আজকে মেনলি আসছিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, যেটা তোমাদেরকে গুণগত রসায়ন পড়াইতে। কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আসলে এসএসসি লেভেল থেকে এইচএসসি তে যাওয়ার জন্য আমাদের কিছু বেসিক টার্মস জানা উচিত কেমিস্ট্রি। এটা ফাউন্ডেশন ক্লাস আয়োজিত করলাম। যে জিনিসগুলো আসলে আমাদের জানাই লাগবে, না হলে ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রবলেম ফেস করতে হবে। তো আমরা বেশি কথা না বলে চ্যাপ্টারটা শুরু করে দেই। তো সবার আগে আমরা কেমিস্ট্রি যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণী। পর্যায় সারণীর নলেজ ছাড়া কেমিস্ট্রি শেখা যাবে না। তো প্রথমে যেটা করতে হবে, আমরা যারা মাত্র এসএসসি দিলাম, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করে ফেলতে হবে। আর পারমাণবিক ভর, এটা সবার আগে ইম্পর্টেন্ট। অনেকে জিজ্ঞাসা করে, বলো ক্রোমিয়াম কত নাম্বার? বলে স্যার বলতে পারি না, 24 নাম্বার। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা অবস্থান নির্ণয় করতে পারি কিনা। তোরা জিজ্ঞাসা করলাম সোডিয়াম কত নাম্বার গ্রুপে আছে আর কত নাম্বার পর্যায়ে আছে, তাহলে আমরা অবস্থান নির্ণয়টা শিখে ফেলি। তো সবার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো এস ব্লক মৌল কারা। এস ব্লক মৌল কারা? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে সেটা হচ্ছে এস ব্লক মৌল। যেমন সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 2 4 10, 3s2 না 3s1। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে, এটা হলো এস ব্লক মৌল। এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ আর পর্যায় নির্ণয় করার নিয়মটা একরকম, পি ব্লক আরেক রকম। এস ব্লকের নিয়মটা হলো এস অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে এটাই হলো আমার গ্রুপ নাম্বার। যেমন গ্রুপ 1, আর সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে পর্যায়, তাহলে পর্যায় হলো 3। তাহলে গ্রুপ 1 এর যতগুলা মৌল আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সবগুলোর লাস্টে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে। আবার গ্রুপ 2 তে যাই, গ্রুপ 2 এর একটা মৌল বলো, ধরো বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 4 নাম্বার, 1s2, 2s2। এবার এস অরবিটালে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে গ্রুপ নাম্বার কত? 2। আর পর্যায়ে কত? পর্যায়ে 2। এই হলো আমরা এস অরবিটালের যে কোনো মৌলের যারা ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করছে, অর্থাৎ এস ব্লক এর যে কোনো মৌলের গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার এস ব্লক যদি বাদ যাই, পি ব্লকে যাই। পি ব্লক মৌল হলো, আমি আগে থেকে বলে দেই, গ্রুপ 13 থেকে 18। মৌলের সংখ্যা জানতে হবে আমাদের। তো গ্রুপ 13 আমরা একটা মৌল যদি নেই, ধরো অ্যালুমিনিয়াম, সংখ্যা 13। ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 2 4 10, 12, 13। তাহলে যদি সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা হলো পি ব্লক মৌল। এখানে গ্রুপ নির্ণয়ের নিয়মটা হলো পি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন কয়টা হলো? একটা প্লাস 2টা প্লাস 10 যোগ করতে, গ্রুপ কত দাঁড়াইলো? 13। তাহলে পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের নিয়ম হলো পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, নিকটস্থ মানে পাশের এস এ কয়টা ইলেকট্রন প্লাস 10 যোগ। যেমন পরেরটা যদি বলি অ্যালুমিনিয়ামে পড়ে কি, ধরো ফসফরাস যদি বলি, তাহলে লাস্টে দাঁড়ায় 3s2, 3p5। তাহলে গ্রুপ কত হবে? পি তে কয়টা ইলেকট্রন, এস এ কয়টা, আর 10 যোগ। আচ্ছা, এটা 3p5 না, 3p5 কারা? ক্লোরিন। ক্লোরিন কত নম্বর গ্রুপ হলো? 17, হ্যালোজেন। আর পর্যায়ে কত? 3। পর্যায় হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের নাম্বারটি হলো পর্যায়।
তাহলে ক্লোরিনের পর্যায় হলো 3 আর গ্রুপ দাঁড়ালো কত 17। এভাবে আমরা পি ব্লক গ্রুপ 13 থেকে 18 এর মধ্যে যে কোনো একটা মৌল বললাম, ধরো বললাম সিলিকন, সিলিকন দিয়ে আমরা দেখবো ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা পিতে যাবে, তাহলে পি ব্লক পড়লো। তাহলে পি ব্লকের গ্রুপ নির্ণয় করলাম এভাবে, পর্যায় নির্ণয় করলাম সর্ববহিষ্ঠ শক্তি স্তরের নাম্বারের দ্বারা। পি ব্লক গেল। এবার আমরা যে ডি ব্লক, ডি ব্লক মৌল কারা? আজকে আমরা ডি ব্লক মৌলটাও চিনবো এবং অবস্থান্তর মৌলটাও চিনবো। সেম, সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা হলো ডি ব্লক মৌল। কিরকম আমরা একটা এক্সাম্পল দেই, আয়রন 26 নাম্বার 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 2 4 10 12 18 20, তাহলে সিডি হলো 6। আচ্ছা, যেহেতু লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে গেছে তাহলে এটা একটা ডি ব্লক মৌল, এটা আমরা শিওর হইলাম। এখন গ্রুপের নিয়মটা কি? গ্রুপের নিয়মটা হলো ডি অরবিটাল ইলেকট্রন প্লাস ওর সাথে যে এস এর ইলেকট্রন জাস্ট এতটুকু যোগ করলেই হবে, এবার আর 10 যোগ করতে হবে না। গ্রুপ হলো 8। এবার হলো টুইস্ট, যখন জিজ্ঞেস করি তাহলে বলো পর্যায় কত, অনেকে মনে করে লাস্টে যেখানে গেছে এই 3 হলো পর্যায়, কিন্তু না, সর্ববহিষ্ঠ শক্তিষ্ঠ কিন্তু 4, সর্ববহিষ্ঠ শক্তিষ্ঠ হলো পর্যায় নাম্বার। পর্যায় কত দাঁড়াইলো 4। ডি ব্লক অনুরূপ ভাবে এফ ব্লক। এভাবে আমরা যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় সামনে মুখস্থ ছাড়াই নির্ণয় করে ফেলতে পারবো, মুখস্থ করবো আমরা, লাগবে। আচ্ছা, এবার একটা কনফিউশন আমাদের মধ্যে থাকে যে ডি ব্লক মৌল কারা আর অবস্থান্তর মৌল কারা। অবস্থান্তর মৌল কারা? আচ্ছা, তো আমি স্টুডেন্টকে কোশ্চেন করলাম যে এই যে আয়রনটার ইলেকট্রন বিন্যাস করছি, এই আয়রনই অবস্থান্তর মৌল কিনা? সবাই আয়রন ইলেকট্রন বিন্যাস করে। তারপরে সবাই জানো যে অবস্থান্তর মৌলের কন্ডিশনটা হচ্ছে ডি অরবিটালে এই বিন্যাসটা থাকতে হবে 1 থেকে 9, ডি 0 থাকা যাবে না, ডি 10 থাকা যাবে না, অর্থাৎ ডি অরবিটাল খালি থাকা যাবে না, পূর্ণ থাকা যাবে না। এখন আয়রন ইলেকট্রন বিন্যাস করে আমি দেখলাম যে 4s2 3d6 ডিতে 6টা ইলেকট্রন আছে, শর্ত মানছে, বলে দিলাম অবস্থান্তর মৌল। এখানে ভুলটা হয়েছে, সবার আগে সংজ্ঞায় আমাদের যেটা মেনশন করতে হবে, ক্লিয়ার পেজে যাই, অবস্থান্তর মৌলের যে ডেফিনেশন, ধর আমি জিজ্ঞেস করলাম জিঙ্ক অবস্থান্তর মৌল কিনা, কপার অবস্থান্তর মৌল কিনা, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল কিনা। তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে হবে না, অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস যেটা দেখতে হবে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন সুস্থিত আয়ন কি? যেটা ন্যাচারালি যে আয়ন দেয়, যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম জিঙ্ক সালফেটের সংকেতটা বলো, তাহলে এখানে যোজনী কত +2 -2, জিঙ্ক ক্লোরাইড বললাম +2 -2, তাহলে জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+। সেম ভাবে কপারের যোজনী আমরা 2 ইউজ করি, যদি আরেকটা হয় কিউ প্লাস কিউ বি, তো কপারের সুস্থিত আয়ন হলো কপার 2+। যেটা আমরা জানি না স্ক্যান্ডিয়াম, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে আমি শর্টকাটে করে দিই লাস্টে 4s2 3d10। আচ্ছা, তো এখন জিঙ্ক 2+ কি হবে? এই জায়গায় সিস্টেমটা দুই ভাগে ভাগ হয়েছে, কেউ বলে 4s2 3d8, কেউ বলে 4s0 3d10। এখন সঠিক কোনটা? আচ্ছা, সঠিক হইলো এটা, এটা রং। দেখো, ইলেকট্রন দুইটা বের করতে হবে, ইলেকট্রন বের করার জন্য আমি 3 নাম্বার শক্তি স্তরকে ওভারটেক করে 4 এর ভিতরে 4 ওভারটেক করে 3 এর ভিতর থেকে ইলেকট্রন বের করতে পারবো না, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে বের করতে হবে। এটা কোনটা? 4s। 4s থেকে দুইটা বের হয়েছে, 3d10 ঠিক আছে। তাহলে 3d10 কি আমার শর্ত মানছে? দেখো তো, 3d10 কি আমার অবস্থান্তর শর্ত মানছে? মানে নাই, এটা আমার শর্ত মানে নাই, তাহলে এটা অবস্থান্তর না। কপার দেখো, কপার কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, কেমন 4s1 3d10, এস এ একটা ইলেকট্রন গিয়ে ডি অরবিটালকে স্থিতিশীল রাখছে। আমরা জানি ডি যদি d5 থাকে আর d10 থাকে তাহলে স্থিতিশীল। আচ্ছা, এবার কপার 2+ কি হবে? 3d9 4s0, এটা কিন্তু আমার অবস্থান্তর মৌলের শর্তটা মানছে।
কি ছিল কন্ডিশনটা, যে ডি অরবিটালটা অপূর্ণ থাকতে হবে, 1 থেকে 9 থাকতে হবে। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের ব্যাপারটা একটু দেখি। স্ক্যান্ডিয়াম ইলেকট্রন হলো 4s2 3d1। তো প্রবলেমটা কি হয়, আমরা আয়নটা জানি না। অনেকে লেখে শুধু স্ক্যান্ডিয়াম দিয়ে যারা করে তারা বলে যে এটা অবস্থান্তর, ভুল। স্ক্যান্ডিয়াম প্লাস যারা করে তারা বলে তাহলে 4s1 3d1, এখনো বলে অবস্থান্তর, ভুল। স্ক্যান্ডিয়াম 2+ যারা পরীক্ষায় করে তারা বলে 4s0 3d1, এটাও ভুল। বাট স্ক্যান্ডিয়ামের চার্জ হলো 3+। 3+ করলে কি হচ্ছে, 3dটা 0 হয়ে যাচ্ছে, তার মানে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না। আচ্ছা, তো এখান থেকে আমরা কথা বলতে পারি যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক। খেয়াল করে দেখো, এরা সবাই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। যেমন জিঙ্ক কিন্তু একটা ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল? কারণ সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করছে, কিন্তু জিঙ্ক অবস্থান্তর মৌল না। তাই যে কথাটা বললাম মনে রাখবা, যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। তাহলে আমরা অবস্থান্তর মৌলের অনেক বৈশিষ্ট্য শিখবো চ্যাপ্টার 3-তে, যেখানে অনেকগুলো বলা হয়েছে জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, ওটা পড়ে। তাহলে আমরা পর্যায় সারণী নিয়ে পড়তেছিলাম, অবস্থান নির্ণয় করা শিখলাম। দুইটা পর্যায়ের ধর্ম নিয়ে আলোচনা করি, যেটা আমাদের সেই 9-10 থেকে কনফিউশন, সেটা হলো আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আচ্ছা, আমরা সোডিয়াম ইলেকট্রোবিন্যাস করি। সোডিয়ামের বাইরে ইলেকট্রন আছে একটা। তোমরা সবাই সংখ্যাটা জানো যে গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন থেকে 1 মোল মৌল থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে অপসারণ করে সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি, এরপরই সমস্যা, শক্তি প্রয়োজন হয় নাকি নির্গত হয়। আচ্ছা দেখো, ইলেকট্রনটা কার? সোডিয়ামের। ওর থেকে ওর জিনিস ছিনাই নিতেছে, তাহলে আমার শক্তি প্রয়োগ করতে হবে, অবশ্যই শক্তির প্রয়োজন হবে। যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হলো আয়নীকরণ শক্তি, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, ইলেকট্রনের শক্তিতে আমি একটু পরে আসতেছি। তাহলে আবারও বলতেছি, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন আমি যেটা জন্য আসলাম, পর্যায়ের ধর্মটা বুঝাই। এইভাবে নিচের দিকে আরো দিচ্ছি, মানে একটা গ্রুপের উপর থেকে নিচে নামতেছি, এদিকে আরো দিচ্ছি, মানে একটা পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম সবাইকে যে বলো তাহলে গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? তো অনেকে আনসার দিতে পারছে যে কমে। পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। কিন্তু কেন? কেনতে হলো আমাদের সমস্যা, ক্লিয়ার থাকতে হবে এরকম কেন হইতেছে। আচ্ছা দেখো, আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। একটা গ্রুপের যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, তাহলে পরমাণুর আকার কি হয়? বাড়ে, কারণ সর্ববহিত শক্তি স্তরে একটা করে শক্তি স্তর যুক্ত হতে থাকে। দেখো, পরমাণুর আকার যদি বাড়ে, তাহলে এই যে মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে দূরত্ব কি হয়ে গেল? বেড়ে গেল। আর নিউক্লিয়াসের সাথে যদি দূরত্ব বেড়ে যায়, তাহলে আকর্ষণ বল বাড়লো না কমলো? কমে গেল। এখান থেকে যদি আমি মনে বাই করতে চাই, আমার অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, কারণ নিউক্লিয়াসে খুব কাছে আছে, আকর্ষণ বেশি। এখান থেকে যদি আমি ইলেকট্রন বাই করতে চাই, আগের থেকে কম শক্তি লাগবে, নিউক্লিয়াস থেকে আরো দূরে আছে। এখন যদি বের করি আরো কম শক্তি লাগবে, এখন যদি বের করি আরো কম শক্তি লাগবে। শক্তি যত কম লাগবে আয়নীকরণ শক্তি তত কমে যাবে। তাহলে আমরা বুঝলাম গ্রুপের উপর থেকে নিচে গেলে কেন আয়নীকরণ শক্তিটা কমে। আচ্ছা, এবার বাম থেকে ডানে যাই। ধরো সোডিয়ামের কথাই ভাবি, সোডিয়ামের বাইরে ইলেকট্রন আছে একটা, বামে যাচ্ছি আমরা। এবার ম্যাগনেসিয়ামের কথা ভাবি, ম্যাগনেসিয়ামের বাইরে ইলেকট্রন আছে হলো দুইটা। এবার অ্যালুমিনিয়ামের কথা ভাবি, অ্যালুমিনিয়ামের বাইরে ইলেকট্রন আছে হলো তিনটা। তো তোমরা দেখো, যখন একটা ইলেকট্রন ছিল তখন নিউক্লিয়াসের সাথে ওর আকর্ষণ হচ্ছে, যখন দুইটা ইলেকট্রন ছিল তখন আকর্ষণ হইতেছে, কিন্তু আকর্ষণটা বেশি। দুইটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ হইতেছে। এবারে দেখো আকর্ষণটা আরো বেশি, তিনটা ইলেকট্রন আকর্ষণ হচ্ছে। তাহলে বাম থেকে ডানে যদি আমরা যাই, সর্ববহিত শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়ে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে,
এই কারণে কিন্তু আকারটা ছোট হয়। আচ্ছা, এখন আকর্ষণ বাড়লে আমার সমস্যা কি? বলো, কমন সেন্স, কোথা থেকে ইলেকট্রন বাই করতে সবচেয়ে বেশি শক্তি লাগে? 3 নাম্বারটা, মানে এখানে আকর্ষণ সবচেয়ে বেশি। তার মানে আমি যত বাম থেকে ডানে যাব, আমার নিউক্লিয়াসের সাথে সর্ববহিত শক্তি স্তরের আকর্ষণ তত বাড়বে, ওই ইলেকট্রনটাকে সরিয়ে নেওয়া তত বেশি কষ্ট হবে, আয়নীকরণ শক্তিও বাড়বে। এই জন্য আমার পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কমে। তাহলে আমি যে গ্রাফ আঁকি, একটু খেয়াল করে দেখো তোমরা। আমরা যদি গ্রাফ আঁকি, আমরা আয়নাইজেশন এনার্জি পড়তেছিলাম। এদিকে ধরো আমি দিলাম পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এদিকে ধরো আমি দিলাম আয়নীকরণ শক্তি। পারমাণবিক সংখ্যা আমি ধরো দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আরো আছে। তাহলে যেহেতু আমরা জানি যে পর্যায়ের বাম থেকে যদি ডানে যাই, তাহলে পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়ে, আর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিও বাড়ে। বাম থেকে ডানে যাচ্ছি, আয়নীকরণ শক্তি বাড়ার কথা ছিল, গ্রাফটা এমন হওয়ার কথা ছিল না, এরকম ভাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। কিন্তু একটু সমস্যা আছে, বাড়লো আবার একটু কমে গেল, বাড়লো আবার একটু কমে গেল, আবার বেড়ে কমে গেল। এই যে 3টা ব্যতিক্রম, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। মনে রাখবা, কেমিস্ট্রি পড়ার আগে একটা জিনিস জানতে হবে, কেমিস্ট্রি ইজ ফুল অফ এক্সেপশন, এবং যেটাই এক্সেপশন ওটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ওটাই আছে। তো ঝামেলাটা করলো কারা? এটা করলো বেরিলিয়াম আর বোরন, এটা করলো নাইট্রোজেন অক্সিজেন। ওটা বলবো না, ওটা পরীক্ষায় দেই, এবং ওটা দিতে গেলে অনেকে আনসার ভুল দেয়, শিখা ধরে পড়ে, পরে বলতেছে। তো বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস ছাড়া আমরা ক্লিয়ার হবো না। 1s2 2s2। বোরনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p1। তো তোমরা বলো, এই দুইটা ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটা স্থিতিশীল? এস অরবিটাল পূর্ণ অবস্থায় আছে, পি অরবিটালে একটা ইলেকট্রন আছে। আমরা জানি এস অরবিটাল যদি পূর্ণ থাকে, পি যদি থাকে অর্ধপূর্ণ আর পূর্ণ, ডি যদি থাকে অর্ধপূর্ণ আর পূর্ণ, তাহলে ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল। তাহলে সিম্পল কোশ্চেন, কোনটা স্থিতিশীল? এটা বেশি স্থিতিশীল। তাইলে আমি যদি এখান থেকে একটা ইলেকট্রন বাই করি, 2s2 থেকে যদি একটা ইলেকট্রন বের করি, তাহলে স্থিতিশীলতা ভাঙতে হবে, তাহলে স্থিতিশীলতা ভাঙতে অবশ্যই বেশি শক্তি লাগবে। এই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম। অবশ্যই বোরনের চাইতে বেরিলিয়ামের ইলেকট্রন সরাইয়া আয়নে পরিণত করতে বেশি শক্তি লাগবে। এটাই আসো, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করো, লাস্টে হয় 2p3, অক্সিজেনের করো 2p4। বলো কোনটা বেশি স্থিতিশীল? আবারও সিম্পল, এই যে পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে, বেশি স্থিতিশীল। তাহলে স্থিতিশীল যদি বেশি হয়, তাহলে এই অবস্থাটা ভাঙতে অনেক বেশি শক্তি লাগবে না? এই কারণেই যদিও আমরা শিখছি বাম থেকে ডানে গেলে আয়ন শক্তি বাড়ে, কিন্তু এখানে ব্যতিক্রম হয় আমাদের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা ভাঙার কারণটার জন্য। তো পরীক্ষায় আমি দেই এখানে ফসফরাস আর সালফারের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, এখন স্টুডেন্টরা কি করে? 50% স্টুডেন্ট, আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, তাই ফসফরাসের বামে ডানে আছে সালফার, তাই সালফারের আয়নীকরণ শক্তি বেশি। এই যে গদবাদা মুখস্থ। কিন্তু ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু পড়ি, এই যে ফসফরাস যদি পড়ি, ফসফরাস কত নাম্বার? 15 নাম্বার, তাহলে লাস্টে হয় 3p3। সালফার যদি পড়ি, তাহলে হয় 3p4। আর ইলেকট্রন বিন্যাসটা করলেই আমার আনসারটা হয়ে যায়। কোনটা স্থিতিশীল? ফসফরাস। তাহলে অবশ্যই ফসফরাসের স্থিতিশীলতা ভাঙতে অনেক বেশি শক্তি লাগবে, অর্থাৎ ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফার অপেক্ষা বেশি। আমরা জানি বামে থেকে ডানে গেলে বাড়ে, এটা দিয়ে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আয়নীকরণ শক্তি ব্যাপারটা ক্লিয়ার হইলাম, যেটা আমাদের 19-এও আছে পর্যায় সারণী চ্যাপ্টারে। আরেকটা যেটা নিয়ে আমাদের প্যাচ লাগে সেটা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, দেখো এই টার্মগুলা ক্লিয়ার করে নাও, এগুলা আমার এইচএসসি তে প্রতিদিন লাগবে, ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? আসক্তি মানে কি, এটা আমার দরকার। আমাদের সবার আসক্তি কিসে? মোবাইল ফোনে, ল্যাপটপে, দামি দামি গ্যাজেটস। এই যে ক্লোরিন, ওর বাইরের সেলে 7টা ইলেকট্রন আছে,
7টা ইলেকট্রন। তাহলে ওর একটা ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, কারণ একটা ইলেকট্রন যদি আমি ক্লোরিনের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে ওর অষ্টকটা পূর্ণ হবে। এই যে একটা ইলেকট্রন ক্লোরিনকে প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে এখানে প্রবলেম। শক্তি প্রয়োজন হয়, লিখলে 0, তাহলে কি? আচ্ছা, সিম্পল একটা জিনিস বলি, তোমার একটা মোবাইল ফোন পছন্দ, আসক্তি আছে মোবাইল ফোনের প্রতি, আমি এটা তোমার দিলাম, তুমি খুশি হবে না? খুশি হলে কি হয়? ডোপামিন হরমোন নিঃসৃত হয়, এনার্জি রিলিজ। তাহলে যার যেটা প্রয়োজন সেটা যদি আমি তাকে দেই, তাহলে শক্তি হবে নির্গত। এখানে কোনো শক্তি প্রয়োজন হবে না, শক্তি নির্গত হয়। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সেম কথা, আমি যদি গ্রুপের উপর থেকে নিচে যাই তাহলে কমে, পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা এক্সেপশন দেখাই। ধরো গ্রুপ 17তে যাই, গ্রুপ 17, গ্রুপ 17 মৌলগুলা কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে, তাহলে ক্রমটা হওয়ার কথা ছিল কি? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হবে না। তাহলে হবে কি? এটা কাইটা ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে সমস্যাটা হইলো কোনটুকুতে? এটা হলো আমার কোশ্চেন, যেটা বলতেছিলাম, যেখানে এক্সেপশন ওখানে কোশ্চেন। হোয়াই, কেন সরি, কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি? এটা আমরা একটু বুঝবো, এই 2 মিনিট লাগবে। তোমরা দেখো, আমি একটা ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন আর বাইরে ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। ফ্লোরিন 9 নাম্বার না? দেখো 9 নাম্বার না, 2,7। ক্লোরিনের বাইরে কয়টা আছে? 2টা, বাইরে 8টা। এখন আবার দেখো বাইরে 7টা, 2,8,7। প্রশ্ন হলো, একটা সিম্পল কোশ্চেন করলাম তোমাদেরকে, এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে চার্জ ঘনত্ব কোথায় বেশি? দেখো এই কোশ্চেনটা অনেকবার লাগবো আমার ইন্টারে, চার্জ ঘনত্ব জিনিসটা কার বেশি। তো এখানে আমাদের জানতে হবে চার্জ ঘনত্ব নির্ভর করে কিসের উপর? চার্জ ঘনত্ব নির্ভর করে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যার উপর। আবার সমস্যা এই জায়গায়, ফ্লোরিনের বাইরেও ইলেকট্রন কয়টা? 7টা। ক্লোরিনের বাইরেও ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে ঘনত্ব কার বেশি? কিন্তু খেয়াল করে দেখো, ফ্লোরিনের 7টা কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে, আর ক্লোরিনের 7টা তৃতীয় শক্তি স্তরে। আকারটা কোথায়? এখানে কম, এখানে বেশি। আচ্ছা, মনে একটা এক্সাম্পল, এই ছোট একটা ঘর, এখানে মানুষ আছে ধরো 5 জন, এই ঘরে মানুষ আছে 5 জন, ঘনত্ব কোথায় বেশি? এখানে। ছোট করে 5 জন, বড় করে 5 জন, ঘনত্ব এখানে বেশি। তাহলে বলো এদের ঘনত্ব কার বেশি? ফ্লোরিন। আমরা ডিসাইড করলাম ফ্লোরিনের চার্জ ঘনত্ব গ্রেটার দেন ক্লোরিনের চার্জ ঘনত্ব। আচ্ছা, এখন চার্জ ঘনত্বের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্কটা কি? ইলেকট্রন আসক্তি মানে কি? আমি বাহির থেকে একটা ইলেকট্রন প্রবেশ করাবো। এখন একটা জিনিস তুমি কল্পনা করো, নতুন একটা স্কুলে তুমি গেছো, যে স্কুলে তুমি প্রথম ক্লাসে ঢুকতেছো, ঢুকেই দেখো 25 জন স্টুডেন্ট। ঢুকতে তোমার একটু লজ্জা লাগবো, একটু কেমন জানি অনীহা কাজ করবো। আর একটা স্কুলে গেছো যেখানে 5 জন স্টুডেন্ট আছে, ওই ক্লাসরুমে ঢুকতে কিন্তু তোমার বেশি লজ্জা লাগবে। তেমনি ইলেকট্রন যে আমি প্রবেশ করাবো, ইলেকট্রন কি করে? বিকর্ষণ করে। ইলেকট্রন দেখলে বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভ রিপালশন। তাহলে বিকর্ষণটা বেশি কোথায়? খেয়াল করো, যেখানে চার্জের ঘনত্ব বেশি তার বিকর্ষণ সেখানে বেশি, স্টুডেন্ট যেখানে বেশি বিকর্ষণ বেশি। তার চার্জ ঘনত্ব কোথায় বেশি? ফ্লোরিনে। বিকর্ষণটা এখানে বেশি। কার সাথে বিকর্ষণ? আগমনকারী ইলেকট্রনের সাথে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের বিকর্ষণ। বিকর্ষণটা এখানে বেশি, এখানে কম। বিকর্ষণটা কম। তাইলে বিকর্ষণ যদি বেশি হয় তাহলে আসক্তি বেশি না কম? ধরো আমার হাতে 2টা মোবাইল আছে, 2জনে দিলাম, এই নে মোবাইলটা নে, এই নে। একজন বললো নিবো না, নিবই না। আর একজন একটু নিবো না বলে নিয়ে নিল। তাহলে
আকর্ষণটা, আসক্তিটা কার বেশি, যে একটু নানা করে নিয়ে নিল। তাইলে বিকর্ষণ যদি কারো বেশি হয় তার কি কোনো আসক্তি থাকতে পারে? আছে, কিন্তু কম না। তাহলে বিকর্ষণ যেখানে কম, আসক্তি সেখানে কি বেশি। বিকর্ষণ কম হলে আসক্তি বেশি। এই জন্যই আমরা বলতে পারি যে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায় ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। এটা নিয়ে বেশি কথা বলবো না, খালি ভ্যালু গুলা, মান গুলা বলে দিতেছি, আমার মানের হিসাব গুলা সব চ্যাপ্টারে লাগবে। তড়িৎ ঋণাত্মক জিনিসটা কি? ওই যে পড়ছি, এই যে সমযোজী বন্ধন, পানি সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তখন আমাদেরকে এরকম মান দিয়ে বোঝানো হয়, 2.1, 2.1, 3.5, আমি ভ্যালুগুলো লিখে দিব আজকে। তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা বা ক্ষমতা বেশি। তাহলে ইলেকট্রন যদি কেউ টেনে নেয়, ও কি হবে? আংশিক নেগেটিভ। আর যার থেকে নিতেছে দেড়ে আছে, ও কি হবে? আংশিক পজিটিভ। এই যে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হইলো, এটাকে কি বলে বলো তো? পোলারিটি। তো আমি কত জায়গায় যে পোলারিটি হিসাব করব, সেখানে আমার এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো লাগবে। আমি কয়েকটা লিখে দিতেছি। কে শিখাইছে আমাদের এই মানগুলা? স্মরণ করি, পাউলিং, বিজ্ঞানী পাউলি বা পলি, যেটা ভালো লাগে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, যার ভ্যালু হলো 4। তারপরে কারা? অক্সিজেন 3.5। তারপরে কারা? নাইট্রোজেন আর ক্লোরিন, এই দুটাই হলো 3। তারপরে কারা? ব্রোমিন, ব্রোমিন হলো 2.8। তারপরে কার্বন আর সালফার, এই দুটার মানে হলো 2.5। তারপরে হলো হাইড্রোজেন, এটি অনেক কম, 2.1। এই তড়িৎ ঋণাত্মক মানগুলা মুখস্থ করে রেখে দিতে হইব। অনেক জায়গায় এটা উদাহরণ দেব, অনেক জায়গায় তড়িৎ ঋণাত্মক আমার লাগবে। তাহলে আজকে আমরা পর্যায় সারণীর বেসিক গুলা ক্লিয়ার হইলাম। এবার আমরা একটু ক্যালকুলেশনে যাই। তো এতক্ষণ আমরা কথা বললাম পর্যায় সারণী নিয়ে, আমরা একটু ক্যালকুলেশনে যাই, এখন মোলে যাই। তো জিজ্ঞাসা করি মোল কি? মোল কি জিজ্ঞাসা করলে অনেকে বলে পদার্থ পরিমাণের একক হচ্ছে মোল। সঠিক, কিন্তু এরকম ডেফিনেশন না। ডেফিনেশনটা কি? আমি একটু শর্ট করে ফেলি পড়াটা, ডিরেক্ট বলে দেই। এক মোলে কি কি থাকে? গ্রাম আণবিক ভর থাকে, অর্থাৎ আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি, হয়ে গেল মোল। তারপরে কি থাকে? অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকে। দেখো মোল থেকে আমরা কোথায় কোথায় যাই। তারপরে কি থাকে? 22.4 লিটার আয়তন থাকে। আচ্ছা, আরো আছে। এখন আমরা কিছু সূত্র দেখব। ধর আমি জিজ্ঞাসা করলাম যে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল? 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল? তো আমরা মাত্র 9 শেষ করছি। আমাদের অভ্যাস ঐকিক নিয়ম করা। 44 গ্রাম আছে কয় মোল? 1 মোল। তাহলে 10 গ্রামে কত? 10/44। আচ্ছা, এই 44 কি জীবনে চেঞ্জ হবে? না, আণবিক ভর আণবিক ভরই থাকবে, এম। কিন্তু 10-এর জায়গায় আমার মন চাইলে আমি দিতে পারতাম 15, 20 ডাব্লিউ, গ্রামে প্রকাশিত ভর। তাহলে একটা সূত্র হলো n = W/m। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করলাম, 10টা কার্বন ডাই অক্সাইডে কত মোল? 10টি কার্বন ডাই অক্সাইডে কত মোল? আজকে হাতে লিখে পড়ে দিছি, আমি যখন অধ্যায় 2 পড়াবো স্লাইড স্লাইড বানানো আছে, আজকে পড়ে দাম, ভালো একটু ফাউন্ডেশন নিয়ে কথা বলি। এখানে আমাদের করণীয় 6.02 ইন্টু 10⁻23 এত অতীতে কয় মোল? 1 মোল। তাহলে একটাই কত? 10টাই কত? তাহলে দেখো উপরে 10, এই বড় সংখ্যা লিখতে কষ্ট হয়, হ্যাঁ, নাম্বার অফ অ্যাভোগাড্রো লিখলাম। নিচেরটা জীবনে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে 10, 10-এর জায়গায় আমি লিখতে পারি 100। এটা হলো x, অনুসংখ্যা, x/na। তাহলে দেখো n = x, x হলো কত? t/na। আচ্ছা, কটা সূত্র হলো? 2টা। তারপরে দেখাই, দাঁড়ো। তো মোল গেল, সরি এটা গেল। আচ্ছা, এবার জিজ্ঞাসা করলাম 10 লিটার কার্বন ডাই অক্সাইড কত মোল? তুমি এখন কি বলবা?
বলবা যে আমরা জানি 22.4 লিটারে 1 মোল। তাহলে একে কত, 10-এ কত? এবার কি আসবে? 10/22.4। আচ্ছা, এটা কি জীবনে চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে এইটা। এখানে আমি যা ইচ্ছা তাই বলতে পারি আয়তন, কিন্তু কিসে বলতে হবে? লিটারে। তাহলে মোলের আরো একটা ফর্মুলা হলো বি লিটারে, নিচে 22.4। আচ্ছা, তারপরে আমি জিজ্ঞেস করলাম যে 100 মিলিলিটার 0.5 মোলারে কত মোল? আচ্ছা, এই যে মোলার, আচ্ছা, এটা মানে কি? 0.5 মোল পার লিটার না? মোল পার লিটার। আচ্ছা দেখো, এটা হলো আমার মোলের সূত্র। কেমনে? ঘনমাত্রা হলো যে মোল পার লিটার হয়, উপরে মোল নিচে আয়তন। এখন n = S + b, ঘনমাত্রা যদি মোল পার লিটার হয় আর আয়তন যদি হয় লিটার, তাহলে দেখো কাটাকাটি যে থাকে কি? মোল। তাহলে আমরা মোলের আরো একটা সূত্র শিখলাম, যে ঘনমাত্রা আর আয়তন গুণ করে মোল পাওয়া যায়। আচ্ছা, আরেকটা সূত্রের সাথে আমরা সবাই পরিচিত, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে n ইকুয়াল টু কি দাঁড়ায়? পিভি বাই আরটি। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এটা নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা দেখবা। সূত্রটা লিখে রাখি, পিভি বাই আরটি। খুব দ্রুতই আমরা এই সূত্রের দিকে চলে যাব। তাহলে এই হলো আমাদের মোল নির্ণয়ের কিছু ফর্মুলা। আচ্ছা, মোল গেল। এবার আমরা একটু ঘনমাত্রায় যাই। ঘনমাত্রা, এই স্লাইডটাই বাদ দিয়ে দিই। ঘনমাত্রা, তো ঘনমাত্রা তো একটু আগে দেখলাম আমরা। ঘনমাত্রা হলো মোল বাই আয়তন। মোল বাই আয়তন, মোল মানে আমরা শিখছি কি? W/m। আমরা যে উপরে 1000 দিতাম না, 1000টা বাদ দিয়ে দিই, এটা ভালো লাগে না। আয়তন সরাসরি বসাবো লিটারে। এই যে আমরা ঘনমাত্রা বাই করি, একক লিখি বড় হাতের এম, মানে মোলার। মোলার, এই এম ডটকে বলে মোল, হলো মোলার, অথবা মোল পার লিটার। এই যে আমরা ঘনমাত্রা শিখছি, এটা শিখছি যে এককে, এটা হলো মোলারিটি। কিন্তু আরো অনেকগুলো একক হয়, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, পিপিএম, পিপিবি, পিপিটি, শতকরা। আচ্ছা, আমরা যেমন মিটার থেকে সেন্টিমিটারে নেই, সেন্টিমিটার থেকে মিটারে নেই, তেমনি এই সবগুলো একক আমাদের কনভার্সন জানতে হবে। কিভাবে মোলারিটি থেকে এটা নেয়, এটা থেকে ওটা নেয়, এটা থেকে ওটা নেয়। সবচেয়ে বেশি আমার যেটা লাগে সেটা হলো এই বিপিএম আর হলো শতকরা। একটু তোমাদেরকে কনভার্সনটা দেখাই যে কিভাবে এই কনভার্সনটা করে। তো কনভার্সনে যাওয়ার আগে আমাদের যেটা জানতে হবে ওটা হলো পিপিএম মানে কি? পিপিএম মানে কি? পিপিএম মানে হলো পার্টস পার মিলিয়ন, কিন্তু কেমিস্ট্রির ভাষায় পিপিএম মানে হলো 1 মিলিগ্রাম পার লিটার। 5 ppm বলতে কি বোঝায়? বলতে বোঝায় 1 লিটার দ্রবণে 5 মিলিগ্রাম আছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন দিলাম, মনে করো যে 4500 ppm সোডিয়াম কার্বনের দ্রবণকে মোলারিটিতে প্রকাশ করো। কিসে? মোলারিটি। তো সবার আগে আমরা জাস্ট একটু বুঝতে হবে এটা মানে কি, এটা বলতে কি বোঝায়। এই কালারটা তো ভালো লাগতেছে না, সাদা টিয়া। এটা মানে কি? এটা বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে ওই যে ppm মানে শিখাইছি 4500 মিলিগ্রাম পার লিটার, তাহলে বোঝাচ্ছে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে
4500 মিলিগ্রাম। আচ্ছা এখন দেখো আমি জামু কই, জামু হলো মোলারিটিতে। কেমনে জামু? মোলারিটি তো আমার কোনো মিলিগ্রামের কাজ নাই, 1000 দিয়ে ভাগ করে গ্রামে গেলাম। আচ্ছা মোলারিটি, তাহলে আমার মোল লাগবে। কিভাবে গ্রাম থেকে মোলে নেয় আজকে প্রথমে শিখাইলাম। আণবিক ভর দিয়ে ভাগ করলে গ্রাম থেকে চলে যাবো মোলে। আণবিক ভর কত? 106। 4.5 রে 6 দিয়ে ভাগ করি, এটা কত আসবো? আচ্ছা যেটাই আসুক, এই যে মানটা এখন তো গ্রামে নাই, মোলে গেছে। এই মানটা কতটুকুতে বাই করছি আমি? 1 লিটারে বাই করছি না? তাহলে আমি লিখতে পারি মোল পার লিটার। তাহলে চলে গেল মোলারিটি। তাহলে দেখছো আমরা পিপিএম থেকে চলে গেলাম মোলারিটিতে। দুনিয়ার ইতিহাসে যত যৌগ হতে পারে সবাই কিন্তু আমরা এখন নিতে পারবো, সবাই। খালি আণবিক ভর দেয়া চেঞ্জ হইব। 106 হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব 40 হইব। আচ্ছা সেম ভাবে যদি আমি উল্টা কোশ্চেন করি, এটা কি পিপিএম থেকে মোলারিটি নিলাম না? দেখো তো, এই মোলারিটি থেকে পিপিএম এ যেতে বলি, আমি বললাম যে এই ধরো 0.94 মোলার সোডিয়াম কার্বনেট আছে, এটারে পিপিএম এ নিয়ে যায়। আচ্ছা তাহলে আবারও সে একই কাজ। এটা বলতে কি বোঝায়? এটা মানে হলো 0.94 মোল পার লিটার বলতে কি বোঝায়? বলতে বোঝায় 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.94 মোল। আচ্ছা আচ্ছা আমাকে ছোটবেলায় লাইন লিখতাম না যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। পরে বলতাম 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। এগুলো আমরা লিখতাম। আমার কাছে কয় মোল আছে? 0.94 মোল। আচ্ছা এখন জিজ্ঞাসা করি যে কি করবো, ভাগ না গুণ? অনেকে কয় ভাগ। এই যে ভাগের দিন শেষ, এটা ভাগ না গুণ। গুণ করলে কমে যায়। 6 ইন্টু 0.94 গ্রাম কত আসবে? 99.64 গ্রাম এটা আসবে গুণ করলে। এখন যাইতেছি কই আমি? পিপিএম। আচ্ছা পিপিএম এ কি কোনো গ্রামের কাজ আছে? না, মিলিগ্রাম। মিলিগ্রাম কেমনে নিমু? 1000 দিয়া গুণ করে দেই। এবার এই হিসাবটা কতটুকুতে হয়েছে? আচ্ছা আমি ধাপে ধাপে চাই। এইটুকু আছে কতটুকুতে? 0.94 মোলে। 0.94 মোল কতটুকুতে আছে? 1 লিটারে। তাহলে এটাই মিলিগ্রাম পার লিটার। তাহলে এটাই হলো আমার পিপিএম, কনভার্সন হয়ে গেল। তাহলে আমার রাস্তাঘাটে অনেক জায়গায় আমি লেখা দেখবো পিপিএম, লাগবো মোলারিটিতে কনভার্ট করে দেবো। আরেকটা কনভার্সন দেখাই 1 মিনিটে। শতকরা থাকলে কি করবো? এটা অনেক বেশি ফেস করা লাগবো। শতকরা, শতকরা থেকে মোলারিটি। ধরো বললো 10% W/V, এটা পরে বুঝামো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। ওয়েট ইন ভলিউম সোডিয়াম কার্বনেট দ্রবণে, এটারে কিসে নিতে হইব? মোলারিটিতে লইতে হইব। আবারও আমার কথা, এটা বলতে বোঝাই কি? যেহেতু শতকরা নিশ্চয়ই 100 আনতে হবে, আগে 100 তারপর অন্য কথা। 100 বলতে বোঝায় 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। অনেকে বলে যে 100 লিটার লিখি। আচ্ছা লিটারে যদি গ্রাম থাকে তাহলে চোখে দেওয়া যাবে না ওই গ্রামে। আবার অনেকে কয় 10 কেজি লিখি, এমএল এ কেজি তো আর এমএল দেখা যাবে না, তো একক মিল রাখতে হবে, সিজিএস এসআই মিল রাখতে হবে। আর আমার কাজ হলো গ্রামে, মোলারিটি ডাব্লিউ হলো গ্রামে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হইলো আমার ডাব্লিউ। এই যে ডাব্লিউ 10 গ্রাম। ওর মধ্যে কি আছে? আণবিক ভর 106। এটা আমার কি? আয়তন ভি। ভি যদি আমি 100 ml কে ভাগ করি তাহলে গেল সে লিটারে। তাহলে এখন আমরা সূত্র শিখছি না, S equal to W by M cross V। শেষ। শতকরার ভিতরে কতগুলা কথা লুকানো, এগুলা কইরা আমি চলে গেলাম মোলারিটিতে। এই হলো আমার ঘনমাত্রার কনভার্সন। একটু আমরা ক্যালকুলেশন নিয়ে কথা বললাম।
এবারে আমরা কথা বলবো খুবই কাঙ্ক্ষিত একটা টপিক, যেটা মানুষের কনফিউশন, জারণ বিজারণ। জারণ বিজারণ ক্লিয়ার না হইয়া ইন্টারে পড়া শুরু করলে অনেক সমস্যা রে ভাই, অনেক সমস্যা। আচ্ছা, আমি সরাসরি একদম ইলেকট্রনীয় মতবাদে চলে যাই। সনাতন মতবাদ আসলে আমার দরকার নাই। সনাতন মতবাদ কি বলছে? যদি নেগেটিভ কিছু যুক্ত হয়, অক্সিজেন আসে, হাইড্রোজেন বাইর হয়, তাহলে জারণ। উল্টা, যদি হাইড্রোজেন আসে, অক্সিজেন যায়, বিজারণ। এটা ছিল জারণ বিজারণের সনাতন মতবাদ। এখন তো এটাতে আমরা কাজ করি না, আমরা কাজ করি ইলেকট্রন। তাহলে জারণ মানে হলো ইলেকট্রন ত্যাগ। আচ্ছা, যেমন আমি একটা বিক্রিয়া করি, জিঙ্ক প্লাস H2SO4 হইল জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্কে জারণ মান হলো 0, কারণ মুক্ত মৌল যারা তাদের জারণ মান 0। এখানে হাইড্রোজেন +2, সালফেট সালফেট একটা যৌগমূলক, জানতে হবে ওর চার্জ হলো 2-, এটা অনেকে জানেন না। এখানে জিঙ্ক +2, এখানে -2, এখানে হাইড্রোজেন আবার 0। আচ্ছা, জারণ মান যদি বাড়ে, এই যে যদি বাড়ে তাহলে হয় জারণ। জারণ মান যদি কমে, এই যে কমে গেছে, কমলে হয় বিজারণ। যার জারণ হয় সে কি? বিজারক। বিজারণ যার হয় সে কি? জারক। এই হলো আমাদের 19 এর পড়াগুলা। অনেকে বলে ভাই জিঙ্ক যে 2+ কেমনে জানলাম? কি রে ভাই, এটা জানতে হইব। এই যে গ্রুপ 1 যারা, গ্রুপ 1 এগুলো হলো বেসিক, এটাই আমরা একটু ক্লিয়ার করি। হাজি নাকেরও চেঁচে ফেলেছে যারা আছে, সবার জনসংখ্যা +1। গ্রুপ 2 বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখ, সবার জনসংখ্যা +2। আমি কবিতা দিয়ে গ্রুপ মনে রাখি, যেমন গ্রুপ 15 নারায়ণগঞ্জের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ মনে রাখতে হবে, কবিতা দিয়েও যেমনি। তো যাই হোক, জারণ সংখ্যা একটা বেসিক, এটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন জারণ মানে হলো ইলেকট্রন ত্যাগ। আচ্ছা, দেখি কেমন ইলেকট্রন ত্যাগ হয়। এই যে আয়রন, 2টা ইলেকট্রন ত্যাগ করলে হইব কি? আয়রন 2+। এই যে মাত্র শিখলাম, আয়রন ছিল 0, হইল 2+, জারণ সংখ্যা বাড়ছে, মানে জারণ হয়েছে। এই যে ধর একটা প্রতীকী অর্থ দিলাম, 3টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হইলো? A3+। আচ্ছা, A+, একটা ইলেকট্রন ত্যাগ করছে, এক বাড়বে, জারণ সংখ্যা এক বাড়বে, প্লাস থেকে একবারে কত হবে? 2+। এই হলো জারণ। আচ্ছা, বিজারণ মানে কি? বিজারণ ইলেকট্রন গ্রহণ। এবং আমরা দেখলাম যে বিজারণে জারণ সংখ্যা হ্রাস পায়, যে +2 থেকে 0 হ্রাস পাইছে, গ্রহণ করে হ্রাস পায়। আচ্ছা, দেখ ইলেকট্রন গ্রহণ, কেমন ইলেকট্রন গ্রহণ? এই যে Fe2+, যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হবে? Fe। আচ্ছা, ধরো A3+, যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, কমবে, কয়টা কমবে? এক কমবে, কত হইব? A2+। ধরো ক্লোরিন, ক্লোরিন আছে কত? 0, একটা গ্রহণ করলো, হইলো কি? ক্লোরিন মাইনাস। তাহলে জারণে জারণ সংখ্যা বাড়বে, বিজারণে জারণ সংখ্যা কমবে। এটা প্রশ্ন করি, তোমরা যারা দেখতেছো এটা প্রশ্ন করি। ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইটার ম্যাঙ্গানিজের জারণ মান কত? আমরা এক্স ধরে করতাম না, এটা এক্স, এই এক্স ধরা দিন শেষ, টোটাল 0 করতে হবে। কিভাবে? অক্সিজেন 4 দুগুণে -8, একটা -2 না, তো 4 কত? -8। পটাশিয়াম ওই শিখালাম গ্রুপ 1, সবাই +1। এবার ছোটবেলায় শূন্য ঘর করতাম না, যে ভিতরে কত দিলে 0 হবো? কত দিলে? 7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান হলো +7। বিক্রিয়া করে কোনোভাবে, এটা ধরো ম্যাঙ্গানিজ সালফেট হয়েছে, এটা -2, এটা +2। এই যে ম্যাঙ্গানিজ +7 থেকে +2 হয়েছে, এখানে কি হয়েছে? যারা একটু মাথা মোটা এটা বলে জারণ হচ্ছে। কেন? ওই যে 60টা থেকে 2টা হয়ে গেছে, জারণ মান 5টা গেছে গা, ছাড়ছে মানে জারণ হয়েছে। এত যদি সোজা হইতো তাহলে কি সবার প্যাচ লাগতো? যারা একটু বোকা তারা মনে করবা আমি যেটা ভাবি সব উল্টা। কেমন? +7 থেকে +2, এতক্ষণ আমরা কি বললাম? যে বিজারণে জারণ সংখ্যা কম, ওই যে +2 থেকে 0। তাহলে +7 থেকে +2 হয়েছে, তার মানে বিজারণ হয়েছে, তার মানে ইলেকট্রন কি হয়েছে? গ্রহণ। কয়টা গ্রহণ? 5টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, বিজারণ হয়েছে।
ওকে। আচ্ছা, তো একটা কোশ্চেন শিখাই যাই, এটা মুছি। একটা কোশ্চেন দিলাম, যেমন আয়রন 2+, জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। আয়রন 2+, জারক ও কাজ করে, আবার বিজারক হিসেবেও কাজ করে। এরকম, এই যে আয়রন 2+, যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হইব কি? আয়রন 3+, হয়েছে কি জারণ? জারণ হলেও কি? বিজারক। আচ্ছা, এই যে আয়রন 2+, আবার দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ওটা কি হয়? আয়রন ধাতু, বিজারণ। বিজারণ হলেও কি হয়? জারক। এবার আমরা দেখাতে পারি যে আয়রন 2+, জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। জারণ বিজারণ ক্লিয়ার হইলাম। আচ্ছা, এবারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, একটু পিএইচ। পিএইচ খুব ডিস্টার্ব করে, যারা এখন আমরা জানি না পিএইচ এর ভ্যালু দিয়ে আমাদেরকে অনেক কিছু ডিসাইড করতে হয়। এটা আমরা একটু বেসিকটা ক্লিয়ার করব। পিএইচ এর ফর্মুলা -log H+। দেখো, -log H+, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আমরা এতদিন শুধুমাত্র পিএইচ জানছি, কিন্তু এখন তো বড় হয়ে গেছে না, এখন নতুন যে শিরোপাটা আসবে সেটা হলো 0 থেকে 7 পর্যন্ত পিএইচ, 7 থেকে 14 পর্যন্ত হলো পিওএইচ। পিওএইচ আবার কি? পিওএইচ মানে হলো হাইড্রোক্সাইড আয়ন, এর মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। তাহলে আমি কি বলতে পারি যে পিএইচ আর পিওএইচ যোগ করে দিলে কত হবো? 14। পিএইচ জানি, পিওএইচ লাগবো, 14 থেকে মাইনাস করে দেবো। আচ্ছা আচ্ছা, উল্টা হতে পারে না যে পিএইচ দিয়ে দিছি, H+ আয়নের ঘনমাত্রা লাগবে, তাহলে লগারিদম যদি ওদিকে নিয়ে যায়, এটা বলে এন্টি লগ। এন্টি লগ কিন্তু সরাসরি ক্যালকুলেটরে থাকবো না। আচ্ছা, আমরা লগের এই নেচারটা জানি না, যে লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এটার উপরে এটা পাওয়ার হইয়া ভ্যালু হয় এইটা। যেমন সুতরাং এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, যারা জানি না, হ্যাঁ, এই নেচারটা একটু জানলাম। এখন লগের মধ্যে এখানে কিন্তু কোনো বেস নাই, কোনো বেস নাই মানে কত আছে? 10। যে বেস থাকতো ই ভিত্তিক লগ, এর হল লন। লগের মধ্যে কোনো বেস নাই, কিছুই নেই, মানে 10 আছে। তাইলে অ্যাকর্ডিং টু ওই নেচার, মানে H+ এর ফর্মুলা হবে 10 টু দি পাওয়ার, যে বেসের উপরে ওটা পাওয়ার হয়ে যাবে মাইনাস পিএইচ। এখান থেকে ওএইচ মাইনাস বের করার ফর্মুলা হবে 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। দুইটা ম্যাথ দেখলে আমরা ক্লিয়ার হবো। চলো আমরা দুইটা ম্যাথ দেখি। জিজ্ঞাসা করলাম 0.1 মোলার HCl দ্রবণের পিএইচ কত? তো HCl ভাঙো, ভাঙলে কি হবে? H+ প্লাস Cl মাইনাস। এটা যদি 0.1 মোলার হয়, তাহলে এটাও কত? 0.1 মোলার। আমার কিন্তু লাগবে ওইদিকে, এটা না, আমার লক্ষ্য হলো H+। তাহলে পিএইচ এর ফর্মুলা -log H+, অর্থাৎ -log 0.1 মানে 1। কিন্তু ধরো আমি তোমার দিলাম 0.05 মোলার H2SO4, তো আমরা কি করি? এটাই বসাই দিই সূত্রের মধ্যে। কিন্তু ভাঙাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাঙাটা। আচ্ছা, দুঃখের বিষয়, এটা ভাঙতে গেলেও সমস্যা, ওদেরকে ভাঙতে দিই, ভাঙতে পারে না। দেখো, এগুলা কিন্তু আমাদের সাথে কথা বলে, যেমন A2B3, এটা কথা বলতেছে আমার সাথে। কি বলতেছে? এ বলতেছে আমার যোজনী হলো 3, বি বলতেছে আমার যোজনী হলো 2। তাইলে প্রথমটা ক্যাটায়ন হয় না, এ যোজনী হলো 3 ও 3+ দেবো, ওটা অ্যানায়ন। এটা কি দেবো তাহলে? 2 মাইনাস। আর এই যে দুইটা এ আছে, এটা দেবো পাশে, এই যে 3টা এ আছে, এটা দেবো পাশে। এই ভাঙার নলেজটা আমাদের থাকতে হবে, ভাঙতে না পারলে অনেক সমস্যা। তো এটা হবে 2H+ সালফেট 2 মাইনাস। তাহলে এটা তো 0.05 মোলার, এটা 1 মোল না, আর পাশে কত? 1 না, তোর পাশে তো 2। 2 মোলে কি হইব? 2 দিয়া গুণ করতে হবে, যেটা আসে সেই ভ্যালুটা আমাকে বসাইতে হবে। তাহলে অবশ্যই পিএইচ এর মধ্যে ভাঙাটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে ধরো আরেকটা ম্যাথ দেখে শেষ করি। আমি জিজ্ঞেস করলাম যে এই ধরো
1 মোলার NaOH এর পিএইচ কত? তো তোমরা তো বলতে পারো NaOH এর তো পিএইচ হয় না, কারণ এটা তো ক্ষার। কিন্তু হবে, দেখো সরাসরি হবে না। OH মাইনাস যদি এটা 1 মোলার হয়, 0. এটাও 0.1 মোলার, তো আমি তো পিওএইচ বের করতে পারবো, তাই না? পিওএইচ এই যে মাইনাস লগ OH মাইনাস মাইনাস লগ 0.1 হইলো কত? 1। সুতরাং পিএইচ কত হবে? 14 মাইনাস পিওএইচ, একটু আগে শিখাইলাম। 14 মাইনাস 1 ইকুয়াল টু 13। এভাবে আমরা পিএইচ এর ম্যাথ করবো। আর অনেক টাইপ আছে, দেখবো আমরা এগুলা। পিএইচ এর ভ্যালু 1 এর যত কাছাকাছি হবে তত বেশি তীব্র অ্যাসিড হবে, তেমনি 14 যত কাছাকাছি হবে তত বেশি তীব্র ক্ষার হবে। আরো কিন্তু অনেক ডাটা দিয়ে কোনটা সবল অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড এগুলো ডিসাইড করে। আমি সিম্পল একটা এক্সাম্পল দেখাই। এই কোশ্চেনটা না অনেক ফেস করা লাগে আমাদের, যে নিচের কোনটা সবচাইতে দুর্বল অ্যাসিড, সবচেয়ে সবল অ্যাসিড। একটা অপশন দিই, H2SO4, HClO4, তারপরে HNO3, আরেকটা ধরো HClO2। কোনটা সবচেয়ে সবল অ্যাসিড জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, দাগাই দিই, এটা গেল দেখা, এটা সবচেয়ে বেশি দেখি আমরা। আচ্ছা, এখানে আমি একটা ক্রাইটেরিয়া দেখাই। একটু আগে তোমরা জারণ বিজারণ করলাম, যদি এরকম হয় অ্যাসিড গুলা, এটাকে বলা হয় অক্সো অ্যাসিড। হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, অক্সো অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি হবে সেটা হবে সবচেয়ে তীব্র অ্যাসিড। কেমন বাই করবো? 4 দোকানে কত শিখাইছি? -8, যেহেতু অক্সিজেন -2, হাইড্রোজেন একটা +1, দুইটা কত +2, 0 করতে কত লাগে? +6। 3 দোকানে কত? -6, +1, 0 করতে কত লাগে? +5। 2 দুগুণে -4, +1, 2 করতে কত লাগে? +3, -8, +1, +7। এটা হলো আমার সবচেয়ে তীব্র অ্যাসিড, যার নাম হলো, কি নাম বলতো? এর নামটাই শিখি আজকে। নাম হলো পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। এই হলো আমরা অ্যাসিডের তীব্রতা নির্ণয় করার অনেকগুলো প্রসেস আছে, আমরা শিখবো আস্তে আস্তে। তো পিএইচ নিয়ে কথা বললাম। আচ্ছা, আমরা তো ইনঅর্গানিক কেমিস্ট্রি অনেক কথা বললাম। আজকে এখন একটু অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। অর্গানিক কিন্তু আমি পরে মনে আসছে, এটা পরে তো অনেক দেরি, সেই কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2। কিন্তু সমস্যা হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারেও অনেক জায়গায় আমার ইথেন লিখতে হবে, ইথানোয়িক অ্যাসিড লিখতে হবে। কারণ আমি যদি নামই না জানি, ইথানোয়িক অ্যাসিড লিখতে না পারি, তাহলে কেমন কেমিস্ট্রি বলবো ভাই? তাহলে চলো আমরা একটু কিছু নাম দেখি। ধরো অ্যালকেন। আমি তোমার বললাম যে আমরা সূত্র খাটাই লিখি না, যে C4H10, পরে যে গুণি, যে কয়টা কার্বন দিচ্ছি কয়টা হাইড্রোজেন দিচ্ছি, তাহলে গোনার দরকার নাই। বিউটেন লিখতে হবে আমাদের। বিউটেন, তুমি 4টা কার্বন দাও, দিছো। যেহেতু তুমি বলতেছো অ্যালকেন, অ্যালকেন কি একক বন্ধন? আচ্ছা, কোনো ডাবল বন্ড হবে না। তুমি প্রত্যেকটা হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। এই কার্বনে কয় হাত খালি? 2 হাত, 2টা হাইড্রোজেন দাও। আর কয় হাত খালি? 2 হাত, 2টা হাইড্রোজেন দাও। আর কয় হাত খালি? 3 হাত, 3টা হাইড্রোজেন দাও। হয়ে গেল বিউটেন। ধরো তোমার বলো ইথাইল লিখতে, আগে ভাই কার্বন 2টা দেই, তারপরে হাইড্রোজেন দিয়ে হাত ফিল আপ করি, তাহলে তো হয়ে গেল C2H6। তো এটা গুনে গুনে আমরা বসাইতে হবে না, আমি হাত ফিল আপ করবো, অটোমেটিক আমার স্ট্রাকচার ফিল আপ হবে। এখন ধরো আমরা বললো যে বিউটিন লিখতে, বললো বিউটিন লিখতে, তো আমি তো জানি অ্যালকিনে ডাবল বন্ড থাকে, এতটুকু তো আমি জানি। আচ্ছা, আমি 4টা কার্বন দিই। আচ্ছা, বিউটিনের সঙ্গে কিন্তু তোমরা আগে থেকে জানো C4 CnH2n না H8। দেখো আমি কিন্তু হাইড্রোজেন গুনে গুনে বসাবো না, অটোমেটিক মিলবে। যে কোনো এক জায়গায় ডাবল বন্ড দিই, যে কোনো এক জায়গায় ডাবল বন্ড এখানে দিলাম। এবার এই কার্বনে কয় হাত খালি? 3টা হাত খালি না? দেখো একটা হাত আর 3টা হাত খালি, কার্বনের হাত হয় 4টা। আর কয় হাত খালি বলো তো? একটা। দেখো 1 2 3 হাত, হাত খালি আর একটা। ওর সেম, 1 হাত খালি। ওর কয় হাত খালি? 3টা। বিউটিন। আচ্ছা, আমি কিন্তু ডাবল বন্ডটা এখানে না দিয়ে সাইডেও দিতে পারতাম। আচ্ছা, ত্রিবন্ধনের সাইডে দিই। ধরো আমি বিউটাইন আঁকতে হবে, আমার বিউটাইন। আমি শুধু আজকে নাম শিখাচ্ছি, হ্যাঁ, যে আমাদের জাস্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে জৈব যৌগের নামগুলা হঠাৎ করে লাগবে। এই মিথেনের দহন পড়বো, মিথেন লিখতে পারি না। বিউটাইন,
অ্যালকাইনে যে ত্রিবন্ধন থাকে এতটুকু জানতে হবে, এতটুকু বেসিক থাকতে হবে, অ্যালকাইনে ত্রিবন্ধন। আর বিউটাইন যদি আমি আঁকি, খেয়াল করে দেখো, একটা ত্রিবন্ধন নিতে হবে, একটা, সব জায়গায় না, একটা, একাধিক দিলেও হবে। এবার দেখো তো, এই কার্বনের হাত খালি কয়টা? একটা। আচ্ছা, ওর কি কোনো হাত খালি আছে? ওর তো কোনো হাত খালি নাই, দেখো, 1 2 3 1, চারটা। আচ্ছা, ওর কয় হাত খালি? দুইটা। ওর কয়টা হাত খালি বলো তো? একটা। এই যে হয়ে গেল বিউটাইন। এখন তুমি হাইড্রোজেন গুনো, 1 3 4 5 6, কিছুই কিন্তু আমি করিনি, অটোমেটিক। আমি কি সূত্র দেখে দেখে বসেছি? না, হাত ফিল আপ করছি। এভাবে হাত ফিল আপ করে তুমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন জাস্ট লেখবা। আরো কি কি লাগবে আমাদের দেখো। ধরো আমার কেউ বললো যে অ্যালকোহল লেখো, তো আমাদেরকে শেখানো হয় না অ্যালকোহলের সংকেত কি? আর ও এইচ। কি? আর হলো জৈব যৌগের একটা শিকড়। আর যারা চিনে না তারা জৈব যৌগ করতে পারে না। আর হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি জিনিস? যেমন দেখো যে মিথেন, এখান থেকে একটা হাইড্রোজেন ফলাই দাও, হলো কি? মিথাইল। এটাই অ্যালকাইল মূলক, মিথাইল। কি নাম হলো? মিথাইল। তবে ইথেন, ইথেন কেমন? CH3 CH3, একটা হাইড্রোজেন বাদ দাও, CH2 CH3, হইলো কি? ইথাইল। মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল। আর বড় করতে পারবো, আর বড় করলে আমার অ্যালকোহল বড় হবে। যেমন সবচেয়ে ছোট আর তুমি কি দেখলা? CH3। তাহলে আর এর জায়গায় CH3 বসাও, তাহলে লেখো তো নামটা কি হয়ে গেল? মিথানল। আর এর জায়গায় ইথাইল বসাও, CH3 CH2 বসাও, OH, ইথানল। আচ্ছা, আমি যদি এখানে CH3 CH3 দিই, অনেকেই দেয় আর কি, তো এটা কি সম্ভব? দেখো, ওর হাত তো হয়ে গেছে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। না, তাহলে হাত মিলাইতে হবে, তাহলে আমার হয়ে যাবে। অ্যালকোহল লেখা শিখলাম। অ্যালকোহলের পরে আমাদের কোথা লাগে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড এবং কিটোন, জাস্ট নামটা দেখো, এই নামগুলো আমাদের লাগবে। যেমন ফরমালিন, ফরমালিনের অনেক ব্যবহার আছে, কেমিস্ট্রি ফার্স্ট অধ্যায়ে পাচ্ছে। ফরমালিন কি? মিথানেল, মিথানেলের সম্পৃক্ত জলীয় দ্রবণ 40%। মিথানেল রাখতে পারি না, সমস্যা। চলো, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো RCHO। আমি যদি ভাইঙা লিখি তাহলে দেখতে এমন হবে। দেখো, আগের বার আমি আর এর মান CH3 থেকে শুরু করলেও এবার আমি আর এর মান হাইড্রোজেন থেকে শুরু করব। কারণ যদি আমি আর এর মান CH3 থেকে শুরু করি, তাহলে যা প্রথম যে অ্যালডিহাইডটা, এটা তো 2 কার্বনের হয়ে যাবে, 1 কার্বনটা বাদ করবে না, তাহলে এটাই হলো আমার 1 কার্বন অ্যালডিহাইড, মিথানেল। মিথানেল। আচ্ছা, এবারে সবচেয়ে মজার বিষয়, অ্যালকাইল মূলক পারলে আমার সুবিধা কি? আমি খালি এদিক দিয়ে অ্যালকাইল মূলক বড় করবো, আমার অ্যালডিহাইড বড় হবে। এখানে কি আমি মিথাইল বসাইছি না? মিথাইল। আচ্ছা, পরের বার ইথাইল বসাই। ইথাইল না শিখলাম একটু আগে, ইথাইল। এই যে CHO, এই যে এটা কি? প্রোপানেল। কেন প্রোপানেল? কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা কার্বন থাকলে মুখ দিয়ে কখনো ই উচ্চারণ হবে না, ম না, প। প্রোপানেল, প্রোপানেল। একটু বড় করলে বিউটানেল। এই হলো অ্যালডিহাইড। আচ্ছা, এই লাইনটা দেই, অ্যালডিহাইড। আচ্ছা, এবার কিটোনটা দেখি। অ্যালডিহাইড সাথে কিটোনের পার্থক্যটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে জৈব বৈচিত্র্য দেখে আমরা শেষ করবো। কিটোন দেখো, কিটোন হলো RCOR। যারা দেখো নাই 9 এটা দেখো, খেয়াল করে দেখো, এখানে আর এর মান হাইড্রোজেন দেওয়া যাবে না। ধরো এদিক দিয়ে হাইড্রোজেন নিলাম, তাহলে তো CHO হয়ে যাবে। CHO তো হয়ে গেল অ্যালডিহাইড, তারপর কিটোন কি হলো তাই? আচ্ছা, ধরো ওদিক দিয়ে হাইড্রোজেন দিলাম, CHO হয়ে গেল। তার মানে কিটোনে আর এর মান কখনো হাইড্রোজেন হওয়া যাবে না। কি হইতে হবে তাহলে? তাহলে কিটোনে আর এর সর্বনিম্ন ভ্যালুটাই হবে হচ্ছে মিথাইল, মানে CH3। তাহলে সর্বোচ্চ, সরি, সর্বনিম্ন কিটোনটাই হলো প্রোপানন। প্রোপানন। আচ্ছা, বিউটানন। ধরো বিউটানন লিখবো, এটা মুছে দিই, তো দেখছি। বিউটানন, যে কোনো এক পাশে জাস্ট কার্বন বাড়াও, যে কোনো এক পাশে। ধরো এদিক দিয়ে বাড়াইলাম,
কি হয়ে গেল? বিউটানন। এখন ধরো আমার পেন্টানন লাগবে। আচ্ছা, বাম পাশে আমি কি মূলক দিছি? ইথাইল। এ পাশে কি দিছি? মিথাইল। পেন্টানন লাগবে। দেখো, পেন্টানন আমি কয় ভাবে লিখতে পারি? এটা কি করলাম? বামে ইথাইল দিলাম, ডানে ইথাইল দিলাম। দেখো, পেন্টানন। আবার আমি কি করতে পারি? বামে দিলাম মিথাইল, ডানে দিলাম প্রোপাইল। মানে এদিকে 1 কার্বন দিলাম, এদিকে 3 কার্বন দিলাম, তাহলেও পেন্টানন। এদিকে 2 কার্বন, এদিকে 2 কার্বন, মাঝখানে একটা, তাহলেও পেন্টানন। এরপর কি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে ভাগগুলো। CH3, CH2, CH2, CH2। এই তো, এই হলো কিটোন। লাস্ট যে টপিকটা লিখে আমরা শেষ করব, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, ভিনেগার। দেখো, এই যে আমরা কিন্তু কোনো ব্যাকটেরিয়া দেখতেছি না, জাস্ট আমাদের দৈনন্দিন জীবনের যে বেসিক নামগুলো লাগবে জৈব যৌগ। কি জৈব অ্যাসিডের সংকেত কি? RCOOH। এটা ভাঙা লেখো। দেখো, এটা ভাঙতে দিলে অনেকেই ভাঙতে পারো না। ভাঙার সময় খেয়াল করবা কার্বনের হার মেনটেন করতে হবে। তো আর এর প্রথম ভ্যালু হাইড্রোজেন দিয়ে শুরু করি। HCOOH, মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এই মিথানোয়িক অ্যাসিড রে অনেকে কি বলে বলতো? ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড চিনতে একটু প্যারা খাইতে হবে। আজকে আমরা চিনলাম। তারপর দেখো, জাস্ট মান বড় করবো। CH3COOH। এই যে আর বড় করবো, আর একটু বড় করি। CH3, CH2COOH। আরো বড় করি, এটা প্রোপানয়িক হয়েছে না? CH3, CH2, CH2COOH। এটা কি হয়েছে? বিউটানোয়িক অ্যাসিড। জাস্ট আর এর ভ্যালু বড় করছি। আর কি অ্যালকাইল মূলক, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা বলো তো, ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। যেমন ইথাইন। ইথাইনের আরেক নাম ছিল কি? অ্যাসিটিলিন। ইথাইন, অ্যাসিটিলিন। অনেকগুলো এক 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 নাম, আমরা নাম করে শিখবো এমডি সেকেন্ড পেপারে। তাহলে আমরা বুঝলাম যে জৈব যৌগের যে বেসিক নামগুলা, ইথেন, মিথেন, প্রোপানোয়িক অ্যাসিড। ফট করে জিজ্ঞাসা করলাম, লেখো তো প্রোপানেল লেখো, অ্যালডিহাইড লেখো একটা। প্রোপানেল লিখবো, কার্যকরীমূলক দিয়ে রাখবা ওয়েস, তাহলে হলো। কার্যকরীমূলক সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সবগুলা টপিকে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তাহলে আমরা বেসিক কেমিস্ট্রির যে নলেজ গুলা এগুলা গেইন করতে পারবো। তো আজকের ক্লাসটা আমাদের ফাউন্ডেশন ক্লাস, তোমরা দেখলা। চলো নেক্সট ক্লাস থেকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট টাইমে চ্যাপ্টার 2 যেটা গুণগত রসায়ন, এটা শুরু করবো। তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।